আমার কেন নাচতে হবে? আমার প্রশ্ন এটা, আমি কি নাচতে পারি না? আমি তো শিল্পী, আমি গান গাই। তোমরা নাচো। লতা মঙ্গেশকর যখন গান গায় তখন কি সে নাচে? শিল্পীর তো কখনো রাজনীতি থাকে না, তার যে ক্রিয়েশন সেটাকে সে মানুষের কাছে নিয়ে যাবে। সুন্দর করে কথা বলা, বিনয়ী থাকা, শিল্প চর্চা করা। মন দিয়েছেন কজনকে? মন দেওয়ার সুযোগ পাইনি রে, কারণ আমাকে বোঝার মতো মানুষ এখনো আসলে আমি দেখি না। আমাকে কি সে সম্মান করছে নাকি শুধু প্রেম করছে? সম্মান ছাড়া আসলে প্রেম হয় না, আর ভালোবাসাও টিকে না। আর মোহ তো মায়া। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর আজ যিনি আমার সঙ্গে রয়েছেন দর্শক, আমি আজকে বিশেষভাবে তার জন্য শাড়ি পরে এসেছি, এবং সেই মানুষটি শুধু আমার কাছে না, আমাদের প্রত্যেকের কাছে বিশেষ, এবং তার অগণিত গান আমাদের মন ছুঁয়ে যায়, আমাদের ভালোবাসায় তিনি সিক্ত হন, এবং সেই মানুষটি যখন যে আড্ডাতেই থাকেন না কেন, সে আড্ডা খুব জমে যায়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মানুষটির সুর, তার কথা বলার ধরন, এবং তিনি যখন কথা বলেন বা সুরের যে একটা ভ্যারিয়েশন, সেটা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগার এবং ভালোবাসার। এবং সেই জন্মের আমি তো বলবো যে মায়ের পেটে যখন তিনি ছিলেন তখন থেকেই তিনি সঙ্গীতের সঙ্গে রয়েছেন। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা, অত্যন্ত গুণী বাবার সন্তান, এবং যিনি আসলে সঙ্গীতের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরো অনেক পুরস্কার। সেই গুণী মানুষটি আজ আমাদের সঙ্গে রয়েছেন, যিনি আমাদেরকে লুকোচুরি গল্পের কথা শোনান, যে মানুষটির জন্য আমরা বলতে পারি আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না। যে মানুষটির জন্য আমরা আরো অনেক গান গেয়ে উঠতে পারি, এবং যিনি আসলে যার জন্য বিষাদ হওয়া যায়, সমুদ্রের ঢেউ হওয়া যায়, কিংবা আরো অনেক কথা বলে ফেলা যায় একেবারে নিশ্চিন্তে। তবে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিসিং আছে। এটা কেন, সে প্রসঙ্গে আমি যাব দর্শক। আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত ভালোবাসার সঙ্গীত শিল্পী, ভীষণ মিষ্টি একজন মানুষ, আমরা ডাকি নোমা আপা, কিন্তু সবার প্রিয় ফাহমিদা নবী রয়েছেন আজ আমাদের সঙ্গে। কেমন আছেন? তোর কথা শুনতে 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 আমি ভাবলাম যে আসলে আমি আর কি বলবো, তুই বলে দে বাকিটা। কিন্তু এটা কেন, মানে প্রথমবার এই জীবনে প্রথমবার আমি দেখলাম যে আপনার সে কানের পাশে গোলাপ ফুল নেই। বিশ্বাস কর, এত বৃষ্টি বাইরে, আমি তো অবশ্য চুরি করে নিয়ে আসি একটা ফুল, তারপরে লাগাই। তো আজকে বৃষ্টির কারণে বেরোতে পারিনি, ভাবলাম তুই নিয়ে আসবি। আমি বিশ্বাস করুন, আমি যদি জানতাম যে ফুলটা আজকে মিসিং থাকবে বা থাকবে না, আমি অবশ্যই ফুল নিয়ে আসতাম, যে করেই হোক। আমি বৃষ্টিতে ভিজে এসে চুল শুকিয়ে তারপর রেডি হয়েছি। কিন্তু মানে নোমা আপা, আজকে জানিস বৃষ্টি হচ্ছে তো মনটা খুব, বৃষ্টি আমার খুব প্রিয়, আমি জানি সেটা। তবে ফুল না থাকলেও সমস্যা নেই, কারণ আপনি আদ্যপান্ত একটা ফুল, এবং একটা লাল ফুল ফুটে আছে আমার পাশে। নতুন গানটা নিয়ে একটু গল্প শুনি। একটা নতুন গান, এবং নোমা আপা গান রিলিজ হওয়ার আগে সেই গানের খানিকটা অংশ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছেন, এমনটা সচরাচর তিনি করেন না। তো মানে কেমন সারা পেলেন? আমার এই গানটা অনেক দিন ধরেই সুর করেছি, নানান রকম সুর করেছিলাম। তারপরে ধর 5টার মতো সুর করেছি। একটা নিজের করা? হ্যাঁ, আমার সুর করা। ইলা মজিদ আপা উনি লিখেছেন, এবং এই গানটা আমাকে প্রায় 2020-এ দিয়েছিলেন। হ্যাঁ, 4 বছরে। সেদিন আমাকে বললো, নোমা, মানে উনি বলছে যে তোমাকে তো সবাই আপা বলে, তুমি আমাকে যখন ইলা আপা বলো তখন আমার মনে হয় কি আমার একটা ছোট বোন আছে। তা আমি জানলাম আমি তো সবার বড় বোন, আমি তো কেউ আমাকে বলছে আমি ছোট বোন, তো ভালোই লাগলো। তো ওই আপার লেখা গান, তা আমাকে বললো যে তোমাকেই সুর করতে হবে। আমি অনেক রকম, একটু গজল আঙ্গিকের দিকে আমার এখন ঝোঁক। পরে দেখলাম যে জীবনটাকে এভাবে দেখি যে তুই একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, মানুষ চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, রিক্সা চলে যাচ্ছে, ব্যস্ততার জীবনে কেউ কাউকে দেখার নাই, কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে, দূরের মানুষগুলো কাছে আসছে। প্রশ্নটা হলো এমন কেন হয়?
তো সুরটা খুব হালকা মিষ্টি। আমি একটু কি শুনতে পারি? আমি খুব সাহস নিয়ে বলে ফেললাম। হ্যাঁ, এটা তো রিলিজ হবে, শোনাই। কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে, জীবনে চলার পথে এমন কেন হয়, এমন কেন হয়, কাছের মানুষ কেন দূরে যায়। আপু সব গান এমন কেন? এই যে আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, এমন কেন, এমন কেন হয়? আবার যদি সেই গানটির কথা বলি একটু, যে মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে, কেউ আমারও যে কেউ দেখে নাই আমাকে, মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। প্রত্যেকটি গান ভীষণ ভীষণ মিষ্টি। আমার না আড্ডাটা ভালোই লাগছে, মনে হচ্ছে একটু বসে বসে বাসায় আঙিনায় একটু চা খায়। না, চা তো রয়েছে আপনার জন্য। আমি মিস করছি যে বাসায় গিয়ে আড্ডাটা হলে আরো বেশি জমতো। না, আমি লাল কাপটা দেখে ভাবছি আমার শাড়িটা লাল মিলে গেছে, মিলে গেল কেন। কিন্তু আপা স্টেজ নিয়ে ফোবিয়া, এটা শুনে আমি একটু মনে কষ্ট পেলাম যে আপার স্টেজ নিয়ে ফোবিয়া হলে তাহলে আমরা কি করব, গান কোথায় শুনবো? সত্যি সত্যি আমার স্টেজ ফোবিয়া হয়েছে ইদানিং। এটা কেন আপা? কারণ প্রথমেই স্টেজেই দেখি যে মিউজিশিয়ানরা ধামাধাম বাজাচ্ছে একেবারে, মানে উত্তেজিত মিউজিক। তারপরে হলো প্রত্যেকটা শিল্পীকে ভাবতে হচ্ছে যে অডিয়েন্সকে নাচাতে হবে, আমি নাচতে পারি আর না পারি আমার নাচাতে হবে। এটা যে একটা যন্ত্রণা সব শিল্পীর জন্য, এটা বুঝি। সবারই ক্ষুধা থাকে একটা ভালো গান শোনাবার। আর আমি দিনে দিনে যত এরকম অস্থিরতা যাচ্ছে, আমি ততই আমাকে সেই জায়গাটাই দেখতে চাচ্ছি যেখানে খুব শান্ত গান। এই জন্যই আমার কাছে এখন স্টেজ ফোবিয়া, যে আমি তো আসলে মানুষকে শান্তভাবে গান শোনাতে চাচ্ছি। তাই এখন তোর মতো উপস্থাপিকার মতো বলবো, হয়তো আপনাদের একটা বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছি, শান্ত গানের অনুষ্ঠান। হ্যাঁ, এখানে শুধুই শান্ত মেলোডিয়াস গান শোনানো হবে। যারা আসতে চান তারা আসবেন। অবশ্যই আপনাদেরকে মুড়ি এবং সরষের তেল মাখিয়ে চানাচুর দেওয়া হবে, গরম চা হবে, বা একটু সিঙ্গারা যদি খেতে চান আপনারা নিয়ে আসবেন। বুঝছিস? তা আমার উপস্থাপনাটা কি ভালো হলো কিনা বল? খুব খুব একদম, এটা না বলার কোনো কারণই নেই। কিন্তু যখন আমরা সর্বশেষ অডিয়েন্সের ব্যাপারেই এটা বলতে চাচ্ছি, যে অডিয়েন্সকে আমি যা দিব, মানে একটা ইন্ডাস্ট্রিতে মানুষ তার মেধা নিয়ে কাজ করে, তখন যদি তার এতদিনের একটা পথযাত্রায়, হ্যাঁ, সেই যাত্রায় যদি তাকে ভাবতে হয় এমন সময় এসে যে আমার অডিয়েন্স আমি কিন্তু হারাচ্ছি মিন্স যে আমি নিজে হারিয়ে ফেলছি তা না, ওদের যে সেই ভালোবাসাটা, ওদের যে গান শোনার যে একাগ্রতা, মানে শ্রদ্ধাবোধ, ওটা যে ওরা হারাচ্ছে, আমি সেটাকে মিস করছি। এটা সত্য। হ্যাঁ, এইটাই আমার খারাপ লাগে, এই ফোবিয়াটা আমার আছে। এবং আমি আসলেই বলে নিতে চাই, গান শোনাবার আমাকে যখন কেউ বলে শো এর কথা, আমি চাই যেখানে অডিয়েন্সকে, কি অডিয়েন্স, আমি কাকে গান শোনাবো, ওরকম হলে আমি গান করব, না হলে করব না, হবে না। তা অনেকে হয়তো বলবে বাবা কি ডাট, আসলে ডাট না, আমি আসলে তোমাকে সার্ভ করতে পারছি না, তুমি খাও পোলাও করবা, আমার বাসায় হলো ডাল ভাত, আমি কিভাবে করব? একদমই তাই আপা। নতুন গানের প্রসঙ্গে আরো কিছুক্ষণ থাকতে চাই, মানে শুধু এই গানটা না, আরো কিছু গান রয়েছে যেগুলো রিলিজ হয়নি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় হয়তো সেই গানগুলো অনেক গান এখনো অপ্রকাশিত আছে। আরেকটা কিন্তু গতকালকে শুক্রবারেই রিলিজ হলো, ওমন তোমার হব, রেজওয়ান একটা ছেলে, তুই চিনিস, ভালো সুর করে। হ্যাঁ, ওমন তোমার হব, শুধু তোমার হব, তোমায় আমি ভালোবাসার প্রেম পড়াবো, তোমায় আমি ভালোবাসার
প্রেম পরাবো। বাহ, দুর্দান্ত, সুন্দর, মানে গানটা খুব মিষ্টি একটা গান। এটা রিলিজ হলো অনেকদিন পরে। এই গানটাও করেছিলাম 22-এ। একটা ব্যাপার আমার জানতে চাই যে আপনি বলছিলেন যে আমি কেমন স্টেজ ফোবিয়া হচ্ছে বা আগের মতো নেই, একটা ফোবিয়া কাজ করে। আমার কেন নাচতে হবে? আমার প্রশ্ন এটা, আমি কি নাচতে পারি না? আমি তো শিল্পী, আমি গান গাই। তোমরা নাচো। লতা মঙ্গেশকর যখন গান গায় তখন কি সে নাচে? সে দুইটা বেনি করে, সাদা শাড়ি পরে। তার প্রতি যদি সেই রেসপেক্ট থাকে, ওয়াই নট আস? আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মতো করে যেভাবে আমাকে গ্রহণ করেছে আমি সেই গান শোনাতে চাই। তুমি নাচতে চাইলে তো হবে না, তুমি নাচো, আমাকে কেন নাচতে হবে? দিস ইজ নট ফেয়ার। জীবন বোধের একটা বিরাট পরিবর্তন হয়েছে মনে হচ্ছে আমার কাছে আপনার, তাই? আপনি কি বলতে চাইবেন এখনকার যে জীবন বোধ নিয়ে? এখন নাকি ধীরে 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 তো মানুষের ভাবনাগুলো বদলায়। যেমন আমি এবার এই যে যখন কারফিউর সময় ঘরে ছিলাম, তো আমি পুরনো বইগুলো পড়লাম, যে বইগুলো আমার আগে অনেকবার পড়া হয়েছে। যেমন আমি উদাহরণ দিতে পারি যে হিমু সমগ্র আমি আবার শেষ করেছি, এত বড় একটা মোটা বই, ওখানে হিমুর সমস্ত গল্পগুলো আছে, হুমায়ুন আহমেদের। সো ছোটবেলায় আমার যেমন লাগতো এই গল্পগুলো পড়তে, এখন এসে দেখলাম যে ভিন্ন রকম লাগছে। আমার মনে হলো যে আমার আমি হয়তো একটু বোধহয় আমি একটু বয়স্ক হয়েছি, এরকমটা মনে হচ্ছিল। বয়স একটা নাম্বার। হ্যাঁ, মানুষ ম্যাচিউরড হবে, ম্যাচিউরড হয়েছে এটা বলা যায়। ম্যাচিউরিটির সাথে সাথে মানুষের যে পথ চলার যে ধরন সেটা বদলে যায়। অনেক কিছু একটা সময় ক্ষমা করা যায় না। অনেক সময় একটা বিষয় ঘোরের মধ্যে থাকে, ওইটাকে মনে হয় ভালোবাসা, ওটাকেই মনে হয় প্রেম, ওটাকেই মনে হয় না আমার আজকেই লাগবে। কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে অভিজ্ঞতায় মানুষ সেই দিনের মতো ভালোবাসাকে আসলে অতটা সহজভাবে নিতে পারে না, হিসেব করে করতে হয়। তো হিসেব কষা মানেই হচ্ছে যে সময়ের সাথে সাথে তার অভিজ্ঞতায় পরিপক্ক হচ্ছে। তো পরিপক্কতায় আমার অনেক কিছু আমি আসলে শিখব, দেখব, এবং আমার পরবর্তী জেনারেশনকে আমি আসলে সেটাই দিব, একটা পরিবারের নিয়ম অনুযায়ী। আমি আমার মেয়েকে তো তাই বলি। আমার মেয়েকে আমি সবসময় বলে এসছি যে তুমি এভাবে চলবা, এটা করবা, ওটা করবা, তোমাকে যে যাই করুক তুমি প্রথমে সবাইকে সালাম দিবা, তুমি ভদ্রতার সাথে কেমন আছেন এই কথাটা বলবে। আমি যদি প্রয়োজন বোধ করি যে আমার আর কাউকে দরকার নাই বলার কেমন আছেন, আমি কোথাও গেলাম আমি বললাম কেমন আছেন, কেউ আমার দিকে বিস্ময় নিয়ে তাকায় যে উনি কেন বলছে। আপনি তো আবার সবাইকে খুব আপন করে নেন। মানে আমরা যারা একটা সেটে যদি 100 জন ক্রু থাকেন বা 100 জন মানুষ থাকে যারা বিভিন্ন কাজকর্ম করছেন, আপনি আসা মাত্র কিন্তু আমরা সবাই খুব অন্যরকম ফিল করি, যে হ্যাঁ একটা অন্যরকম আমেজ থাকে। আপনি সবাইকে আপন করে নেন, অনেক ফান হয় সেখানে। শুধু যে আমরা আড্ডা দিই, কাজ করি এমনটা না, কাজের মধ্যে ফান থাকে, এবং ওই ফানটাই কিন্তু আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখে বা কাজের প্রতি অনুপ্রাণিত করে। একটু অন্য গল্পে আমি যেতে চাই। যদিও আমাকে আজকে বলছেন খবরদার তুই আমাকে ছোটবেলার গল্প জিজ্ঞেস করবি না, তারপরেও একটা গল্প আছে যেটা আমার জানা মতে কোনো ইন্টারভিউতে বলা হয়নি, যে বেত চুরি করতে গিয়ে, বেতের ওই যে বেত ফল চুরি করতে গিয়ে একটা ভয়াবহ রকমের বিপদে পড়েছিলেন। সেই গল্পটা আমি আজকে একটু শুনতে চাই। ওটা হলো আমাদের এলিফ্যান্ট রোডে যখন থাকতাম, আমরা সুবর্ণা আপাদের পেছনের বাসায় থাকতাম। তো ওনাদের একটা দেয়াল টপকে ওনাদের বাসায় যাওয়া যায়, বেত ফলগুলা হতো। আচ্ছা, হ্যাঁ। তো ওই বেত ফলের যে পাতায় এত কাটা থাকে আমি তো তা জানি না। আচ্ছা, আমি তো একটু চোরে মানে ফুল ফল পেয়ারা এইসব চুরি করার ওস্তাদ ছিলাম। তো বেত ফল সম্পর্কে আমার ধারণা ছিল না। তো সুবর্ণা আপাদের বাসায় যাব, তো ওরা ওই সাইড দিয়ে যাচ্ছে, কারণ সুবর্ণা আপাদের বাসায় একটা দোলনা ছিল, সুবর্ণা আপা বসে থাকতো, সবার কবিতা আবৃত্তি শুনতো, আর একটা করে ময়ূরের পালক দিত, যারটা ভালো হবে। হ্যাঁ, তো আমি ভাবলাম এদিক দিয়ে যাই, তাহলে ফলটাও নেওয়া হবে, অনেক পাকা কিন্তু পেকে গেছে। হ্যাঁ, বিশ্বাস কর আমি আর কি বলবো, মানে আমি যেই লাভ দিলাম পুরা পায়ের, খালি পায়ে, ও মাই গড, স্যান্ডেল পরাও না। আমার মা এই জন্য আমাকে বলছে যে ছোটবেলায় বলতো তুমি কিন্তু কোনো যদি আর কিছু উল্টা পাল্টা করে বাসায় আসো ঢুকবা না, মানে সারা দিন খালি এসব। যথারীতি পুরা 80টা কাটা, বিশ্বাস কর
একদম ওই পায়ের কাটা নিয়ে তারপরে যখন বাসায় ফিরে আসলাম, আম্মা তো চোরের মতো, আমি বলা যাবে না তো আম্মাকে, হ্যাঁ, যে রক্ত তো বেরোচ্ছে, রক্ত না পুরো ঢুকে গেল, এবং ব্যথায় আমি আমি কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আমাদের পাশাপাশি একটা নানি ছিল, তো উনি বলল আম্মার নাম ঝর্ণা। আচ্ছা। বলে, ঝর্ণা তোমার মেয়ের তো বিয়ে হবে না। দোষী মেয়ে। হ্যাঁ, এইরকম একটা মেয়ে। তারপরে সব চুন লাগানো শুরু করলো আমার। উনি আবার আদরও করতো আমাকে, হ্যাঁ। তো উনি অনেক চুন টুন লাগালো, বল তোর তো এরকম বিয়ে হবে না, এই হবে না, মানে আগের দিনে। হ্যাঁ, আমি বলছি আচ্ছা বিয়ে না হলে কি হবে, হ্যাঁ, নানান রকম প্রশ্ন। তবে সেই কাটা আমার প্রায় 1 মাস সময় লেগেছে। হ্যাঁ, তারপরে আব্বা বকা দিল। কি বেশি বকা দিত, আব্বা নাকি মা? আব্বা বকা দেওয়া মানে তো আমার সাথে সাথে কান্না। একটু বকা দিল কারণ পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল। হ্যাঁ, আম্মা তো বলেই দিল যে আমি আর কিছু দেখবো না, তোমার যা খুশি করো, যা খুশি। সুমা তো ভালো ভদ্র মেয়ে, আম্মার নেওটা, হ্যাঁ, আর আমি তো ওস্তাদ। ওর মধ্যেই তখন তার ফোন, মোবাইল নাই, ফোনও নাই। পাড়ায় পাড়ায় সবাই জানলা দিয়ে, নুমা শুন, ওদের বাসায় কিন্তু এতগুলা পেয়ারা হয়েছে। আমার চিন্তা, কখন পেয়ারা, হ্যাঁ, মানে বিশ্বাস কর, পেয়ারাটা যদি ডাসা ডাসা পেয়ারা, এবং ওই বৃষ্টির মধ্যে টাইমিং ফিক্স করা, সব আমার হাতে। হ্যাঁ, আবার ছেলেদের সাথে সাতচারা খেলা, হ্যাঁ, এইসব তো অনেক কিছু ব্যাপার। তখন আমি ওই পাটা কোনো মতে, আর একটা কাটা ছিল, ওটা বের হওয়ার সাথে সাথে আমার কে পায়, আবার সেই আগের মতো জীবনে। আপনার জন্য কি সুমাপা কখনো মানে মার খেয়েছে? সুমা মার খাওয়ার সুযোগ পায়নি, এই জন্যই ওকে আবার আমি বাঁচাতাম। হ্যাঁ, কারণ আমার সাথে যেত, কিন্তু ওর চেহারাটা তো খুব, সুমার চেহারা তো খুব মিষ্টি, খুব করুণ করে আম্মার দিকে তাকাতো। হ্যাঁ, আর আম্মা তো জানে, কারণ আর কেউ জানুক বা না জানুক, মা বাবা তো জানে কার কিরকম। তো সুমা কিছু বলতো না। তারপরে ও চুপ করে আবার আমাকে একটু এও করতো যে আসলে নুমা তো, এই যে আমিও তো গেলাম, মানে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি, স্বাভাবিক, এটা থাকতেই হবে দুই বোনের মধ্যে, না হলে। তারপরে আর ছেলেদের সাথে ধর আমি খুব খেলতাম সাতচারা খেলা, এটা কিন্তু একটা ডেঞ্জারাস খেলা। ওই সাতচারা দিয়ে বলটাকে এরকম করে মারা, তবে ভলিবল, এসব সমস্ত আমার মানে খেলা। গানের প্রতি কে বেশি ছোটবেলাতে আসক্ত ছিল, আপনি নাকি আপা? সুমা আমার সাথে হারমোনিয়াম বাজাতো, আমি গান গাইতাম। গানের জন্য মার খেয়েছেন বাবার কাছে? না, কখনো না। আমার আব্বা আম্মার একটা জিনিস খুবই উদার, ভীষণ রকমের। তারা কখনো আমাকে সুমাকে কোনো কিছুর জন্য বলে না একটা শাসন, ওইরকম একটা স্কেল নিয়ে বসা বা বড় করতে হবে, এই জিনিস আমি দেখিনি আব্বা আম্মাকে। একটাই শুধু জিনিস আম্মা বলে দিত, আব্বা বলেনি, যে তোমরা কার মেয়ে এটা মাথায় রাখতে হবে একদম। এই স্বাধীন বেড়াজাল, এটা কিন্তু আমার আর সামিনার ভীষণ রকমের। আর ছোটবেলা থেকে মানুষ আসলে এত ভালোবাসতো মাহমুদুর নবীর মেয়ে হিসাবে, এবং আমি এত জোরে জোরে চিৎকার করে গান গাইতাম। আর সুমা হারমোনিয়াম বাজাতো, ও তো ডাক্তার হবে, আর আমি তো শিল্পী হব। আচ্ছা, তো এটাই আমাদের আর কি একটা স্বপ্নের জায়গা ছিল। খুব স্বাভাবিক। আমি এবার অন্য গল্পে যেতে চাই, যাওয়ার আগে একটা গান শুনতে চাই, যদি আপনি রাগ না করেন, আপনার যেটা ভালো লাগে। আসবে বলে ওই যে দেখো মেঘের আধারে, আকাশটাকে দেখে চলো মেঘটাকে তাড়িয়ে, আমার মতন কেন তুমি মন খুলে রাখছো না, আকাশ খুলে বসে আছে তাও কেন দেখছো না, একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না,
একই আকাশ মাথার উপর, এক কেন ভাবছো না? আকাশ কোলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ কোলে বসে আছি, তাও কেন দেখছো না? অনবদ্য, এক কথায় অনবদ্য। মানে এই এক একটা গান এত চমৎকার, এবং এই গানগুলো এখনো শুনে, যেটা একটু আগে কিন্তু শো শুরুর আগে এসে আমাদের বাবু ভাই বলছিলেন যে এই গানটা তো, হ্যাঁ এই গানটা শুনি, মানে এই গানগুলো শুনে অন্যরকম। একটু এই গানটার গল্পটা শুনে ফেলি। যখন এক মুঠো এটা কি 2 তে ছিল অ্যালবাম না 1 এ ছিল? গান 2 তে। এক মুঠো গান 2, এটা হচ্ছে লাস্ট আমাদের বাপ্পাদার সাথে, হ্যাঁ 2010-এ মানে ভ্যালেন্টাইনের অ্যালবাম। এদিকে জি সিরিজ থেকে ধন্যা দিচ্ছে যে অ্যালবাম প্লিজ জমা দেন, আর একটা গান বাকি। আচ্ছা, তো ওই গান এখন সুর লেখা পছন্দ হচ্ছে না, বাপ্পা বলছে একটু ঠিকঠাক করতে হবে। তারপরে জুলফিকার রাসেল রাস্তায় বের হয়ে ঘুরলো, কিছুক্ষণ ঘুরে গানটা নিয়ে আসলো। ভোর 5টায় আমি বললাম, বাপ্পা আমি চা খাওয়াচ্ছি, প্লিজ তুমি জাস্ট গিটারে। মানে আমাদের এই অ্যালবামটার কাজে আমাদের মানে 3 জনের যে একটা টিম ওয়ার্ক, অসম্ভব ভালো ছিল। তো তখন 5টার সময় গান রেডি, জাস্ট কিন্তু গিটার আর আছে, মানে একদমই খুবই সিম্পল করে করা। আমি 5টায় ভয়েস দিয়ে চলে আসলাম, পাপা ভয়েস দিল 7টা, 7:30টায় অ্যালবাম চলে গেল। তারপরে 11 তারিখের কথা, 12 তারিখে অ্যালবাম রিলিজ। ও মাই গড, মানে এত দ্রুত, এত অল্প সময়ে। তখনকার যে এই যে ভালোবাসা, এই যে টান, এই যে গান করা, এই যে অভিজ্ঞতা, এই যে ভালো মানে একটা প্রেম, এই প্রেমটা এখন নাই। আপা এই কথার রেশ ধরে আমি একটা কথা বলতে চাই। আমরা এই যে গল্পে গল্পে বলছিলাম, আপনি বলছিলেন যে গান এখন 2 প্রকার, একটা হচ্ছে ভাইরাল প্রকার আর একটা হচ্ছে ভালো প্রকার। আচ্ছা, ভালো গান কখনো ভাইরাল হবে না, আর ভাইরাল গান কখনো ভালো হবে না। আর ভালো গানের স্থায়িত্ব বেশি, আর ভাইরাল গানের স্থায়িত্ব। কিন্তু কিছু কিছু গান আছে খুব জনপ্রিয়তা পায় এবং গানগুলো খুব ভালো, এমনও তো আছে, এমন যিনি তা না। এখনকার এই ট্রেন্ডিং এর নামটা হয়তো ভাইরাল সবাই বলছে, তারপরে কিন্তু কিছু গান আছে যে হ্যাঁ ভাইরাল হয়ে গেছে, মানুষ সবাই ওটা দিয়ে রিলস বানাচ্ছে, টিকটক করছে, কিন্তু গানটা ভালো হয়েছে। গতবারের 2-1টা গানের কথা কিন্তু আমরা বলতে পারি, যেমন আসিফ ইকবালের লেখা মানে কিছু গানের কথা বলতে পারবো। তো হ্যাঁ, কিন্তু যে গানটা আসিফের খুবই খুবই ভালো একটা গান, যেটা একদম মানে কোনটার কথা বলছে? হৃদয় দিয়ে ভালোবাসে যারা ভালোবেসে মরে যায় তারা। হ্যাঁ, এই গানটা একটা মাইল ফলক, এটা সত্য, এটা খুবই সুন্দর। যে কিশোর আর স্বরলিপি ওরা গানটা করেছে এবং সুর কিশোরেরই। আমার খুবই ভালো লেগেছে গানটা। আমার মনে হচ্ছে যে এই গানটা মানুষের মনে থাকবে, জায়গা করে নিবে অবশ্যই। হ্যাঁ, ভালো গান যে মানুষ শোনে, কিন্তু আসলে ওটা ভাইরাল হয় না। তুই দেখবি যে কত কোটি ভিউ, এটা ভিউ সেটা ভিউ, খুবই কেন 2টা প্রকারের মধ্যে ভাইরাল কথাটা বলা হচ্ছে যে ইনস্ট্যান্ট। এখন কেউ একজন একটা ফেসবুকে এসে কথা বললো, সেটাও ভাইরাল হয়ে গেল। এখন গান আর গানের জায়গায় না, এটা সত্য কথা, এটা একটা প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। আমি সেটাই বলতে চাচ্ছি। আসলে একদম ভালো গান যে হচ্ছে না তা তো না, অবশ্যই হচ্ছে। আমি সেটাই বলছি, ভালো গান হচ্ছে, কিন্তু সেটাতে কি হচ্ছে, একটা শিল্পীর কষ্ট হচ্ছে যে আমি একটা ভালো গান করলাম কিন্তু গানটা তো মানুষের কাছে গেল না। অডিয়েন্সও জিজ্ঞেস করে, আপনি এখন গান করছেন না, দেখছি না। ফেসবুকে দেখলেই আসলে মনে করে যে কাজে আছে, অথবা নেই, তুমি কাজ কমিয়ে দিয়েছো। আমি ফেসবুকে এখন আমি পুরো পৃথিবী ঘুর, ওখানে দেখবি যে ফেসবুক এত পপুলার না আমাদের দেশের মতো। হ্যাঁ, ওরা ইনস্টাগ্রাম, তারপরে টুইটার করে। হ্যাঁ, টুইটার আর ইনস্টাগ্রাম আমাদের দেশে এটা এখনো চালু হয়নি, কিন্তু ফেসবুক এতই পপুলার, ফেসবুকে গান যে গাবে সেই ফেমাস। আর আমি এখন ফেসবুক থেকে অনেক দূরে থাকতে চাই। আচ্ছা, একটু ট্রমা হয় ফেসবুকটা নিয়ে? ট্রমা হয় না, আমি এত কিছু দেখবো কেন, আমার তো অনেক নিজের কাজ আছে। হ্যাঁ, কথা সত্য। হ্যাঁ, মানে আলতু ফালতু জিনিস দেখে ব্রেনটাকে তো নষ্ট করার সুন্দর একটা ব্রেন, সুন্দর একটা চিন্তা। আমি যখন লিখি, আমার একটা পেজ আছে ফাবিদা নবিস ডায়েরি, আমি যখন ওখানে লিখি
আমি দেখলাম যে আমি যদি স্ক্রল করে অন্যান্য জিনিস দেখি তখন আমি কিন্তু যেটা নিয়ে ভাবছি ফোকাসটা নষ্ট হয়ে যায়। আমার ফোকাস নষ্ট করব কেন? আমাকে তো আসলে একটা কিছু ভালো কিছু তৈরি করতে হবে। আপা একটু লেখা এবং সুর করার গল্পে যাই, আপনার লেখা গানের সংখ্যা বেশি নাকি সুর করা গানের সংখ্যা বেশি? ও আচ্ছা, সুর। কারণ আপনি, আমার মনে আছে যে গতবারও অনেকগুলো গান সুর করেছিলেন। ওটা হচ্ছে আমার যে দেশের গান হলো, আমার কারিগরি অ্যালবামের আমার স্টুডেন্টদের কাজ করলাম, আমি অনেকগুলো দেশের গান করেছি, বিভিন্ন জনের লেখা ওরে সব সুর করা আমার। তো এই আর কি। ওকে, আমি একটু আবার অন্য গল্পে যাব। রাজনীতির প্রসঙ্গে যদি আসি, শিল্পীর রাজনীতি, এটাকে আপনি কিভাবে দেখেন? শিল্পীর তো কখনো রাজনীতি থাকে না। শিল্পী হলো সবসময় স্বপ্ন দেখবে, শিল্পী সবসময় ভাববে, শিল্পীকে একটা জায়গা দিতে হবে যেখানে সে হারমোনিয়াম নিয়ে গান করবে, সুর করবে, এইভাবে তার কাজ হবে। তাকে মানুষ খুঁজে বের করবে, তার খুঁজে পথ বের করার কোনো দরকার নাই আগে যেটা হতো। তো সেজন্য শিল্পীর তো আসলে কখনো রাজনীতি হতেই পারে না, থাকতেই পারে না। এবং সামনের ভবিষ্যতে আমরা আসলে দেখতে চাই না কোনো শিল্পী রাজনীতি করছে। তারা কথা বলবে, তারা মতামত দেবে, এবং তাদের শিল্পী সবার হবে, শিল্পী সবার। এবং শিল্পী হচ্ছে তার মেধাটাকে, তার যে ক্রিয়েশন, সেটাকে সে মানুষের কাছে নিয়ে যাবে। কারণ কি, ফিলসফাররা যারা, তারা কিন্তু এক একটা চিন্তা করে ভাবনাকে নিয়ে তারা একটা কথা বলেছে, সেটাকে নিয়ে রাজনীতিবিদরা কাজ করেছে। তার মানে শিল্পীরা অনেক অনেক উঁচু জায়গায় থাকে, অবস্থান করে। তাদের রাজনীতি নিয়ে চিন্তা করার দরকার নাই। তাদের হলো সুন্দর করে কথা বলা, বিনয়ী থাকা, শিল্প চর্চা করা। একদম। আপনি যে লম্বা পরিক্রমা জীবনে, আমি আপনার কাছ থেকে যেটুকু পরামর্শ পেয়েছি, যে আসার সঙ্গে সঙ্গে বললেন যে তোকে বলেছিলাম, তুই কিন্তু ভুলটা করলি। এবং সেই 2019-এর কথা যদি বলি, এরকম একটা ইন্টারভিউতে কথা বলার পরে অনেকগুলো পরামর্শ আপনার কাছ থেকে পেয়েছি, বা প্রতি বছর এরকম অনেক গল্প শুনেছি। মানুষ মাত্রই জীবনে ভুল করে, সেটা 30 বছরও হতে পারে, 40ও হতে পারে, 50ও হতে পারে। হ্যাঁ, হতেই পারে। আপনার জীবন বোধ থেকে পাওয়া, যদি বলি যে আপনার কোনো ভুল যেটার জন্য আপনার রিগ্রেট হয়, এমন কোনো ভুল কি আছে, নাকি কোনো রিগ্রেট আপনি করেন না? না, ভুল তো হবেই, মানুষ মাত্রই ভুল করবেই সে। কিন্তু ভুল করে না শুধরানোটা, এটা কিন্তু বিশাল একটা অপরাধ। আমি ভুল করলাম, প্রথমবার করলাম, দ্বিতীয়বার করলাম, তৃতীয়বারে যেটাকে ভুল বলা যাবে না। তৃতীয়বার মানে তোমার এটা অভ্যস্ততা, তুমি আসলে এইভাবেই থাকতে চাও। যেমন আমি কালকে একটা লেখা শুরু করেছি, মনে কর তোর গলায় একটা কাঁটা ঢুকলো, মাছের কাঁটা, তা তুই কি করবি? মানে কাঁটাটা কি বের করবি ইমিডিয়েট, নাকি ওই যে অনেক সময় ভাত খেয়ে গলায় গিলে ফেললাম কিন্তু একটা খচখচ করছে, ওটা কি রেখে দিবি নাকি? তো অনেকে আমাকে প্রশ্নের উত্তরে বলছে যে আমি রেখে দিব, আবার অনেকে বলছে না 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 আমি পারবো না, আমার এই খচখচ করতেই থাকবে, অভ্যস্ততা তৈরি হবে, মানে আমি ব্যথাটা সহ্য করতে করতে কি হবে। আমি হলাম সেই কথাটা বলেছি যে তুমি আসলে যেটা কাটা সেটা বের করেই ফেলো। একটু খচখচ করছে, সহ্য করা মানে হচ্ছে তুমি ওখানে একটা হোল হতে দিচ্ছ, গর্ত, এবং ওই গর্তে নানান রকমের অসুখ তৈরি হবে। তুমি কি সেই অসুখটা চাও, নাকি কাঁটাটা ফেলে দিতে চাও? তুমি আরেকটা কিছু কাজ করো। আমি সেই পন্থায় বিশ্বাসী। আমি ভুল একবার হয়ে গেছে, আমি নিজেকে শুধরে নিব। ভুল না হলে মানুষ আবার কিন্তু নিজেকে তৈরিও করতে পারে না। তো সুতরাং আমাকে তৈরিও তো করতে হবে। তোর যদি এক্সপেরিয়েন্স না হতো, আজকে যেই প্রশ্ন বা যেভাবে তুই কথা বলিস, বা আমরা যে কথাগুলা, আমি জানি না আমি কিভাবে কথা বলি, আমার অনেক চিন্তা ভাবনার জায়গাটা তৈরি হতো না যদি ভুল না করতাম। একদমই তাই। তো কিন্তু বারবার তো ভুল করা যাবে না। ঠিক তাই। আপা বই কবে প্রকাশ করছেন? কারণ অনেক গান লিখে ফেলেছেন, অনেক গল্প লেখা হয়, আপনি নিজে ভাবনা আমি আসলে জীবনবোধ নিয়ে লিখি। হ্যাঁ, তো এইজন্যই জানতে চাই। সেই লেখাগুলো আমাকে সবাই বলছে লিখে ফেলতে, ইয়ের জন্য। বহু বছর তো আমি আসলে ইয়েতে যাই না,
21শে ফেব্রুয়ারি বইমেলাতে বইমেলাতে যাওয়া হয় না আর, কারণ বইমেলায় যাব সেই, হ্যাঁ কিছু জিনিস আছে, কিছু সুখ, অতীত সুখ, তুই যদি বলিস যে সব কেন মনে রাখতে হবে, কিছু সুখ আছে যেটা কিন্তু বারবার ফিরে আসে। যেমন 21শে ফেব্রুয়ারির সেই মেলা, বইমেলা, ওখানের যে পরিবেশ, আমি সেটা ফেরত চাই, এটা কোনো দোষের না, একদমই না। হ্যাঁ, তো আমি সেটার অপেক্ষা করছি। বইটা হয়তো লেখা হবে, যদি হয় সুযোগ, তাহলে হয়তো। যদি নিজের আত্মজীবনী লেখেন তাহলে আত্মজীবনী লিখতে পারবো না আমি, কারণ নানান রকম ঘটনা, এত কিছু নিয়ে লিখতে গেলে যে সময়টা লাগবে, সেটাতে আমাকে আমার অনেক কিছু প্রকাশ করতে হবে। আমি এত প্রকাশে বিশ্বাসী না। সেই প্রকাশগুলো করতে চান না? না, কারণ পজিটিভ যে বিষয়গুলো, সেটাতে হলো যে আমাকে ধারণ করতে হবে, কিন্তু কখন কি প্রকাশ করব সেটা আসলে আমাকেই বুঝে প্রকাশ করতে হবে। ফাহমিদা নবী ছোটবেলা থেকে চাইতেন তিনি বাবার মতো শিল্পী হবেন, শ্রদ্ধেয় মাহমুদুল নবী স্যারের মতো। যদি শিল্পী না হতেন তাহলে কি তিনি লেখক হতেন নাকি কবি হতেন? আমার সবসময় ইচ্ছা ছিল, আমি ছোটবেলা থেকে চিন্তা করতাম আমি টিচার হব। আচ্ছা, তা আমি 10 বছর কিন্তু হ্যাঁ করেছি, আমি আর্কিটেক্ট হব। আচ্ছা, হ্যাঁ, আমার ইন্টেরিয়র খুব ভালো লাগে, হ্যাঁ আমার ভাঙতে ভালো লাগে, গড়তে ভালো লাগে। এই কথার প্রসঙ্গ ধরে বলতে চাই যে আপনি আপনার ঘরের ইন্টেরিয়র কিছুদিন পর পর পরিবর্তন করেন এবং সেগুলো মানুষকে দিয়ে দেন। বিশ্বাস কর, আমি যদি একটু টেরাবাগা কিছু দেখি, আমার যদি চোখের ডিস্টার্ব হয়, আমার যে এরকম মানে ধর এক কালারের প্রতি খুব আমার আকর্ষণ, মানে একটা জায়গাকে কমপ্লিট দেখতে ভালো লাগে, অনেক মানে ক্লিয়ার, খালি থাকুক, হিজিবিজি ভালো লাগে না, একদম না, অনেক জিনিস থাকবে। এখন যেমন তুই আমার অভিজ্ঞতা থেকে, আমার অনেক শখের একটা জিনিস সেদিন আমি দিয়ে দিলাম একজনকে। আচ্ছা, কি সেটা ছিল বলা যাবে? হ্যাঁ, ওটা একটা অনেক সুন্দর ক্রিস্টাল, একটা কাচের একটা বাটি, আমি অনেকদিন ব্যবহার করি না। আচ্ছা, কেউ তো ব্যবহার করবে। হ্যাঁ, আমি অনেক জিনিস যেমন আমার যাওয়ার কথা অনেকগুলো শাড়ি আনার জন্য, আসিস না তো? সরি, আমি এবার আসবো। তাহলে এরকম ভাবে আমি অনেক সময় আমার এরকম মনে হয় যে এটা করি, ওটা করি, আমার অনেক কিছু করতে ইচ্ছা করে। হ্যাঁ, এখন আমার বর্তমানে আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, একটা অনুষ্ঠান করতে ইচ্ছা করে আপনার উপস্থাপনায়। হ্যাঁ, ওকে, দারুণ, আমি এটা শুনতে চাই। হ্যাঁ, আমার একটা উপস্থাপনায় আমি একটা অনুষ্ঠান করতে চাই, এবং প্রশ্নগুলো আমি আসলে সবই ফিলসফিক্যাল হবে, যেহেতু আমি ফিলসফির স্টুডেন্ট ছিলাম, সক্রেটিস আমার গুরু। হ্যাঁ, তো আমি আসলে সেভাবেই আর কি মনস্তাত্ত্বিক ভাবে প্রশ্ন করতে চাই, সুন্দর, মানে কোনো রাজনীতি নাই সেখানে কোনো ভাইরাল টপিক নেই, না, সেখানে শুধু জীবনবোধ। আচ্ছা, কারণ প্রত্যেকটা মানুষের ভেতরে আমি দেখেছি যে একটা জীবনবোধ কাজ করে, ওইটা যদি ওই বোধটা যদি কাজ না করে, মানুষ আসলে মানুষ থাকবে না। একদমই তাই। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি আসলে যেতে চাই, এবং সে যেন আপন মনেই গান গেয়ে ওঠে, সে যেন আপন মনেই কবিতা আবৃত্তি করে, সে যেন আপন মনেই বলে ওঠে আমার একটা ভুল ছিল। চমৎকার, এবং সেই ভুলটা যেন সে বলতে পারে। আমি একটু দর্শকদেরকে এই মুহূর্তে বলতে চাই, যেহেতু আপা আজকে এই আয়োজনের মধ্য দিয়ে তার মনের একটা অব্যক্ত কথা বলে ফেললেন, তার মানে আমার ধারণা যে এই কথা তো কারো না কারো কানে পৌঁছাবে, এবং নিশ্চয়ই আপার উপস্থাপনায় আমরা একটা অনুষ্ঠান দেখতে পাবো। এখন আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আপনি এরকম একটা অনুষ্ঠান করবেন, সেখানে তো আপনি হোস্ট, হ্যাঁ, ধরে নিন আজকে সবাইকে পড়াশোনা করে আসতে হবে। হ্যাঁ, আজকে টিবিএস স্পটলাইটের উপস্থাপক হচ্ছেন ফাহমিদা নবী আপা। বল, অতিথি ফাহমিদা নবী আপাকে তিনি কি ফিলোসফিক্যাল প্রশ্ন করবে? ও আচ্ছা, তুই তো একটু বেশি মানে উপস্থাপনা করতে করতে তোর আমি প্রশ্ন করব, আমাকে আমি পরিবর্তনটাকে কিভাবে দেখতে চাই। ওকে, উত্তর কি হবে তাহলে? পরিবর্তন বলে কিছু নাই, যা কিছু সবই রূপান্তর। বাহ, এটা ভালো বলেছেন। যে কোনো কিছু, এই টেবিলটা টেবিলের মতোই আছে, এই কাপটা কাপের মতোই আছে, হয়তো আরেকটা কাপ আমি নিব, হয়তো এখানে আমি লাল চায়ের বদলে দুধ চা খাবো, কিন্তু চা খাবো,
মেইন যে জায়গাটা, সেটা আসলে কখনোই পরিবর্তন, মানে সরি, সেই জায়গাটায় কিন্তু কখনো পরিবর্তন হয় না, সব কিছুই রূপান্তরিত, প্রকৃতি প্রকৃতির মতোই আছে। হ্যাঁ, রূপান্তরিত হচ্ছে ধাপে ধাপে। জলবায়ুর কারণে এখন হয়তো অনেক গাছপালা নাই, সেই কারণে বৃষ্টি হয় না, আবার এখন হচ্ছে বন্যা। তো বৃষ্টিটা কেন হচ্ছে, মানে জলবায়ুর কারণেই এত এত খারাপ অবস্থা হচ্ছে। যদি গাছপালা থাকতো তাহলে হয়তো এটা ব্যালেন্স হতো। তো সবকিছুই আগের মতোই আছে। হ্যাঁ, আজকে মৌ আগের মতোই উপস্থাপনা করছে, আর আমি তো কিন্তু রূপান্তর হয়েছে মৌয়ের। অনেক অনেক ধন্যবাদ আপা আজকে সময় দেওয়ার জন্য, অনেক ভালোবাসা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করছি, এবং তারপর গান দিয়ে কিন্তু শেষ করব। আবার গান? হ্যাঁ প্লিজ আপা, একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, তারপর আমি বিদায় নিয়ে এসে গান শুনতে শুনতে শেষ করব। দর্শকের প্রতি আমার অনেক অগাধ ভালোবাসা এবং আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি, আমি যখন যে পথ দিয়ে হাঁটি আমি বুঝি, আমি জানি যে তারাও আমাদেরকে সেভাবেই দেখে যেভাবে আমি আমাকে দেখাতে চাই। তো সেই দেখানোটার মধ্যে থাকে ভালোবাসা, সম্মানবোধ এবং সামনে এগিয়ে যাবার পরিচ্ছন্ন কিছু চিত্র। আমি সেই চিত্রের কথাই বলতে চাই। আপনারা সবসময় পরিবারকে, সন্তানকে, সমাজকে নিয়ে এভাবে ভাববেন যাতে করে আমরা যেন সবসময় কষ্টের মধ্যেও হাসতে পারি, নিজের মতো আপন স্বাধীনতায় জীবনকে দেখতে পারি। বাহ, চমৎকার। আমার শেষে একটা প্রশ্ন রয়েছে, প্রেম নিয়ে আপনার মন্তব্য কি বা আপনার ভাবনা কি? প্রেম সে কি জল রং ছবির মতন, দেখতে কেমন তাকে বোঝার আগে দিয়েছিলাম বুঝি তাকে মন। ও বাবা, এরকম মন দিয়েছেন কজনকে? মন দেওয়ার সুযোগ পাইনি রে, কারণ আমাকে বোঝার মতো মানুষ এখনো আসলে আমি দেখি না। আমার, তোদেরকে তো বলছি আমার 4টা প্রেমিক আছে। আমার খুবই ভালো লাগে আমাদের রাজা অশোক, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে স্পার্টাকাস এবং সক্রেটিস। তো তাদের যে চিন্তার জায়গাগুলা, আসলে আমার চিন্তা ভালো লাগে। আমার ইন্টেলেকচুয়াল মানুষের প্রতি এক ধরনের টান কাজ করে। ইন্টেলেকচুয়াল মানুষ না, যারা আসলে জীবনকে ওভাবে দেখতে পারে। আমি তো আসলে তাদের মতবাদটাকে, তাদের চিন্তাকে নিয়ে ভাবছি, তো আমি তো এত কম্বিনেশন পাবো না কোথাও। হ্যাঁ, এটা সত্যি। হ্যাঁ, সুতরাং এগুলো হবে না। তবে আমার ভালো লাগে যে মানুষ হাসে, যে মানুষ ঘুরতে পছন্দ করে, যে মানুষ খেতে ভালোবাসে, হইচই করে, সহজ করে জীবনকে দেখে, সেটাই আসলে প্রেম। চমৎকার বুঝছিস? কেউ আমাকে অনেক ভালোবাসবে, আসলে এটা হবে না। কেউ আমাকে অনেক বুঝবে, এটা হবে না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সে যখন এই গানটা লিখলেন, আমি আপনার চেয়ে আপন যে জন, খুঁজিতারে আমি আপনায়। আমি আগে ভাবতাম কেউ আমাকে এভাবে দেখবে। আসলে বিষয়টা হচ্ছে কিন্তু নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে খোঁজো। এই গানটার মানে কিন্তু এটা। যখন আমি গাইলাম, তখন আমি পড়লাম, তখন আমি বুঝলাম যে আসলে যে নিজেকে ভালোবাসতে না পারে, অন্যের জন্য কাউকে ভালোবাসা যায় না। একদম একদম, আমি এটা শতভাগ। সুতরাং প্রেম হচ্ছে সবকিছু মিলিয়ে হচ্ছে একটা প্রেম, যেটাতে সাধারণ জীবন যাপন, খরচ পাতি এবং দুজনে মিলে, সবাই মিলে একটা ডাইনিং টেবিলে বা একটা পার্টিতে বসে আরাম করে যাই খাই, আনন্দ নিয়ে খাওয়া। ভালোবাসা প্রেমের মধ্যে পার্থক্য কোথায়? যেমন কারোর প্রতি হয়তো খুব তীব্র প্রেম অনুভব না হতেই পারে, কিন্তু ভীষণ রকম মায়া থাকে। মায়া দিয়ে কোনোদিনও প্রেম হয় না রে। প্রেমটা ঠাস করে একটা হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, কিন্তু তারপরে হয়ে যাওয়ার পরে আসলে তোকে ভাবতে হবে আমাকে কি সে সম্মান করছে নাকি শুধু প্রেম করছে। সম্মান ছাড়া আসলে প্রেম হয় না, আর ভালোবাসাও টিকে না। আর মোহ তো মায়া, তো মায়া দিয়ে কত দূর যেতে পারবি? তবে মরিচিকাটা উধাও হয়ে যাবে। একদম।
মোহ মায়াকে আমি এক করতে পারি, কিন্তু তাহলে কি প্রেম ভালোবাসার মধ্যে কোনো তফাৎ আছে নাকি প্রেমও যে ভালোবাসাও তা? না, ভালোবাসাটা তো একটা গভীর জায়গা, আর প্রেমটা তো হঠাৎ করে হয়, বারবার প্রেম হতে পারে। তো ভালোবাসা আসলে খুব গভীর, সেটাকে আসলে নার্চার করতে হয়, একটা গাছকে যেমন, একটা সন্তানকে যেমন, প্রতিদিন নিত্যদিনের বিষয়। আপা আরেকটা প্রসঙ্গে একটু কথা বলতে চাই, সামিনা আপার মেয়ে তেজি, ও কিন্তু খুব দুঃখ নিয়ে আপনাকে একটা মানে প্রশ্ন করেছিল, হ্যাঁ, যে একটা সেই গান, যে গানটা তুমি এখন গাইলে সবাই আসলে চোখ বন্ধ করে শুনবে। খুবই ইন্টারেস্টিং একটা কথা বলে, মাঝে মাঝে গল্প করে, অনেক গল্প করে ও, তো ভালো গানও গায়। হ্যাঁ, তো আমার গান খুব গায়, তুমি এত চড়ায় যাও কিভাবে, আমাকে শিখাতে বলে। হ্যাঁ, তো তখন বলে যে তুমি গানগুলা গাও তো, তুমি পুরানো গানগুলা কেন গাও না? আমি বলছি যে কোনটা তুমি? বলছে আমি পাই না গোছাতে, নাকি পাখিদের গান, মানে তুমি কি সেই তুমি, এটা অনেক সুন্দর একটা গান, এই গানটা গাও না কেন? তুমি জানো যে তুমি যদি স্টেজে গাও তাহলে এই গানটা একদম সবাই নীরব হয়ে শুনবে, গানটা শুনবে। তা আমি বলছি তেজি, আসলে সেই দর্শক শ্রোতা এখন নাই, সরি। আমি মানে সত্যি তুমি যদি এরকম তোমাকে পরিবেশ দেওয়া হয় যে তুমি গাইতে পারবা, আমি সেই বিশ্বাসটা আমার আনার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিটাকেই ঠিক হতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির পুরো সবাই কেন গান গাবে? সবাই গান গাইতে পারবে না, গান শিখে আসতে হবে আমাদের। আমি যেভাবে দেখেছি সেভাবে আসতে হবে তাদেরকে। সামিনার মেয়ে এখন গান গায়, কিন্তু আমাদের কারণে একটু ভয় পায় যে না, আমিও তো এই গানগুলোই পছন্দ করি, আমি কি তাহলে গাইতে পারবো না? ওর অনেক প্রশ্ন। এই নতুন প্রজন্ম যদি এই প্রশ্ন করে, আরও তেজির মতো অনেকেই আছে যারা ভালো গানকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। তো সেটা আমার মনে হয় যে আমাদের এখন সত্যি কথা বলতে কি, আমাদের ইন্ডাস্ট্রিটাকেও আসলে একটা পরিবর্তন দরকার। ওই যে পরিবর্তন হয় না, সরি, রূপান্তর দরকার। এবং আবার সেই ভালো গানের জোয়ারে যদি না যেতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু আর গান বাজনা হবে না, যা হবে মানে অগোছালো কিছু, তোমার চেয়ার আমার টেবিল, এখন তুমিই যাও গা, এই টাইপের গান হবে। সেটা তো আসলে হবে না। আমাদের বাংলা ভাষা কিন্তু ভীষণ রকমের একটা কাব্যময়, সেটার মধ্যে, সেই রুচিবোধের মধ্যে যদি আমরা না ঘুরতে শিখি, তাহলে যাই করি না কেন এই সমাজকে, এই সংস্কৃতিকে ধারণ করতে না পারলে এই সমাজকে আমরা পৃথিবীর কোথাও তুলে ধরতে পারবো না। একদমই তাই, একদমই তাই। আপা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সাথে আড্ডা মানেই কিন্তু সময় খুব ভালো কাটে। আমি একটু বিদায় নিয়ে আসছি, তারপর গান শুনতে শুনতে শেষ করবো। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্টস টিবিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, কোথাও যাবেন না। আমরা এবার ফাহমিদা আপার কণ্ঠে গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। কোন গানটি শোনাচ্ছেন? আকাশ হব? আচ্ছা, ঠিক আছে। যদি আকাশের নীল বেদনা ছড়ায় তোমার বুকে, যদি সাগরের জল ধরে রাখো ওই দু চোখে, আমি আকাশ হব, আকাশ হব, আকাশে উড়াবো তোমাকে। ও আমি সাগর হব, সাগর হব, সাগরে মেশাবো তোমাকে। থ্যাংক ইউ সো মাচ।